শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপার রাঙা সকাল অনুষ্ঠানে। শীতের এই সুন্দর সকালের শুভেচ্ছা সকলকে জানিয়ে শুরু করতে চাই আজকের এই আয়োজন, এবং এই আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা। আছি আমি মাসুক, শুভেচ্ছা আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর এই সকালে আমরা কোনো কিছুর অপেক্ষা করব না, অতিথি আছেন তাকে আমরা জানবো। তার আগে সুস্মিতার কাছে যাই। সুস্মিতা, শুভ সকাল। তোমাকেও শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি, এবং বরাবর যেমনটা বলি যে এত বিশেষ অতিথিরা আমাদের মাঝে আসে, ভালো থাকতেই হয়। এবং তুমি যে শীতটাকে ভীষণ উপভোগ করছো, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। চেষ্টা করছি, কারণ এত স্বল্প শীতের সময়টা মনে হয় চোখের নিমেষে চলে যায়। একদমই। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি মিনিয়েচার শিল্পী মুস্তাফিজুর রহমান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে এবং মাছরাঙ্গার দর্শকদেরকেও শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো? আমরাও ভালো আছি, রাঙা সকাল পরিবার ভালো আছে। একদম শুরুতে জানতে চাইবো, মিনিয়েচার শিল্পটা আসলে আমি বলবো যে একটু কঠিন শিল্প, এবং এটা পছন্দ করার জন্য একটু শিল্প সংস্কৃতি মনা মানুষের মন দরকার হয়। সেই জায়গা থেকে আপনি কি বলবেন, এই যে চর্চা করছেন এখানে চড়াই উতরাই সবকিছু মিলিয়ে ছোট্ট করে শুনি আগে। আমার এখন এই যে আমি অনেক দিন যাবৎ শিল্পের সাথে, আর্টের সাথে জড়িত। বর্তমানে যে আমি মিনিয়েচার নিয়ে কাজ করছি, এইটাতে আমি নিজেকে মনে হচ্ছে আবিষ্কার করতে পেরেছি। বাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন। আপনি খুব সুন্দর করে বললেন, এবং আপনার জন্ম খুব সুন্দর একটা জায়গাতে, প্রাকৃতিক একদম নৈসর্গিক পরিবেশ সিলেট, সেখানে আপনি বেড়ে উঠেছেন। এবং আপনার কি মনে হয় যে এই পরিবেশের একটা প্রভাব আসলে আপনার এই শিল্পী মনের উপর পড়েছে? সেটা অবশ্যই একটা, আমার যে বাড়ি সেটা জৈন্তাপুরের হাওড় অঞ্চলের। আচ্ছা, সেটা একটা প্রভাব থাকতেই পারে। আমি প্রভাবিত হয়েছি। একটু বিস্তারিতভাবে ছোটবেলার গল্প শুনতে চাই। কেমন ছিল শৈশবের দিনগুলো? শৈশব আমাদের বাড়ি তো এই জৈন্তাপুর উপজেলার হাওরে। তো আমাদের গ্রামের থেকে উত্তর দিকে গেলে পাহাড় দেখা যায়, জৈন্তাপুরের যে খাসিয়া পাহাড়। আচ্ছা। আর গ্রামের দক্ষিণ দিকে গেলে হাওর দেখা যায়। তো সুতরাং এই যে বর্ষার দিনে থই থই পানি, বন্যা, এই নৌকা দিয়ে ঘোরাঘুরি, এগুলো হাওরে বা গ্রামের আঁকাবাঁকা যে খালগুলো আছে, এগুলো আমি অনেক ছোটবেলা ঘুরে বেরিয়েছি। এবং আমাদের এই যে জৈন্তাপুর উপজেলায় যখন যেতাম, আমাদের থেকে একটু দূরে, তো ওইদিকে তখন পাহাড় এবং নদী, ওগুলো আমার চমৎকার লাগতো আর কি। আচ্ছা, পাহাড় বা নদীর সাথে কোনো স্মৃতি আছে যেগুলো এখনো মনে পড়লে হাসায়? নদীতে প্রায় যেতাম, ওই যে লালাখাল নদীতে। আচ্ছা। তখন নৌকায় যেতাম, সারিঘাট ওখান থেকে। আগে কিন্তু লালাখাল যাবার রাস্তা ছিল না, আমরা নৌকা দিয়ে লালাখাল যেতাম। আচ্ছা। তো প্রায় 1 ঘন্টা সময় লেগে যেত। তখন এত পর্যটকই ছিল না, জি। আমরাই খুঁজে খুঁজে ওখানে গিয়ে বের করেছি যে এখানে একটা সুন্দর জায়গা। একদম একদম। তো তখন আর সাথে বন্ধুরাও থাকতো, আবার কখনো একাও যেতাম। আচ্ছা। তো সেই সময়গুলো অনেক আনন্দ হতো। আচ্ছা, আমরা আপনাকে যতটুকু জেনেছি যে আপনি ছোটবেলা থেকে একটু শান্ত প্রকৃতির এবং একটু একা থাকতেই বেশি পছন্দ করেন, কিন্তু আপনার মধ্যে বিশেষ কিছু গুণ আছে, বিশেষ কিছু মানসিকতা আছে যে জিনিসগুলো আপনাকে অন্যদের থেকে আলাদা করে। ছোটবেলায় কখন এসে বোধ করলেন যে শিল্পের প্রতি আপনার একটা ঝোঁক আছে? এটা আসলে আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে, আমার এই কাগজ দিয়ে খেলা করা। আচ্ছা। এটা আমি এমনকি আমি যখন বড় হয়েছি তখন শুনেছি যে ওই স্মৃতিটা আমার মনে নেই, কিন্তু মা বাবা এবং আমার যে রিলেটিভ যারা আছেন তারা বলেন যে তুই তো ছোটবেলা দরজা বন্ধ করে কাগজ দিয়ে খেলতি। আচ্ছা আচ্ছা। তো ওইভাবেই আমি বড় হয়েছি, এবং আমি প্রাইমারি স্কুল ওইটাও আমি এই কাগজ টাগজ দিয়ে তখন আচ্ছা খেলা, ছবিও আঁকতাম কাগজ দিয়ে, এই যে ক্রাফট এগুলো বানাতাম। এইভাবে শৈশব কেটেছে আর কি আমার। একা একা নিজে চিন্তা থেকেই বানাতেন? এগুলো খেলতে 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 হয়ে গেছে। তখন বিশেষ কোনো চিন্তা ছিল না, মানে এটা আমার একটা অভ্যাসে ছিল। কাউকে দেখে কি অনুপ্রাণিত হয়েছিলেন ছবি আঁকার ব্যাপারে? তখন আসলে ছোটবেলা কোনো কিছু দেখে নয়, এটা এমনিতেই খেলতে খেলতে ছবি আঁকার। মানে আপনার খেলার মাধ্যমটা আসলে ছিল রং তুলি বা কাগজের মধ্য রং। দিয়ে? ওই মফস্বলে তো তখন
তুলি বা ওইগুলা পাওয়া যেত না বা রং পাওয়া যেত না, তো কলম দিয়ে বা পেন্সিল, আচ্ছা। কলম পেন্সিল আর খাতা, ওইটা দিয়ে মানে ইয়ে করতাম, কলম, ছবি পেন্সিল, তুলতাম। খাতা, এই জি, কয়টা জি। জিনিস মনে হয় বাড়িতে আরো বেশি ছিল, কারণ আপনার বাবা এবং মা দুজনই শিক্ষক দুইজনের- ছিলেন। জি জি, দুজনের শিক্ষক এই ছিলেন। যে তাদের শিক্ষকতা জীবন, তাদের আদর্শ আপনার শৈশবকে কিভাবে প্রভাবিত করেছিল? আমি আমার প্রথম শিক্ষক আমার মা বাবা। হুম হুম। ওনাদের আমি যে প্রাইমারি স্কুলে পড়ি, জি। ওই প্রাইমারি স্কুলটা আমার মা বাবাই প্রতিষ্ঠা করেন আর কি। আচ্ছা। আমাদের গ্রামে প্রথম স্কুল ছিল না কোনো, তখন আমার বাবা ওখানে একটা পরিত্যক্ত ইয়ে ছিল স্কুল আগের, মানে কেউ একজন আগে হয়তো এখানে চেষ্টা করেছিল স্কুল করার, কিন্তু সেটা ব্যর্থ হয়। আচ্ছা। এবং ওখানে একটা পরিত্যক্ত ভবন ছিল আর কি, যেটার ছাল নেই। হুম হুম হুম। তখন আমার বাবা ওই পরিত্যক্ত ভিটাটা এবং ভবনটাকে মেরামত করে ওখানে স্কুল শুরু করে দেন। আচ্ছা। আর আমার মাও সেখানে শিক্ষকতা। হুম হুম। তখন ওই আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে, ওখানেই আমার ক্লাস 1 থেকে ওখানেই শুরু। এবং আমার মা বাবা আমার শিক্ষক, হুম স্কুলে প্রতিদিন যাওয়া আসা, গ্রামের পাশেই স্কুল। হুম হুম। তখন হচ্ছে গিয়ে স্কুলের রাস্তা ছিল না আর কি, আচ্ছা তখন বর্ষাকালে নৌকায় যেতাম স্কুলে। আচ্ছা। আর এই যখন শীতের সময়, হুম হুম। তখন এই খালে দিয়ে হেঁটে হেঁটে বা খালের পাড় দিয়ে এবার- হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ, যেতেন। খালের পাড় দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আচ্ছা তো এই আর কি। আচ্ছা। তো শিক্ষকের সন্তান হিসেবে চাপ বোধ হতো না যে কোনো কিছু এদিক ওদিক হলে বা পড়াশোনা ঠিক মতো না করলে শাসন হবে? সেটা অবশ্যই ছিল, আচ্ছা। মানে কোনো সব সময় পড়ায় থাকতে হবে। বাবাও শিক্ষক, মাও শিক্ষক, সব সময় পড়ার উপর দিয়ে গিয়েছি আর কি। খুব একটা বাইরে যেতাম না আর কি। বা আসলে ওখানে ওই রকম মা বাবা আমার সেফটির জন্য খুব একটা বাইরে যেতে দিতেন না। এরকম ভাবেই আমার শৈশব কেটেছে আর কি। জি স্যার, ধাপে ধাপে আপনার গল্পগুলো আমরা আরো শুনবো, জি। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের সেগুলো জানিয়ে আসতে চাই। আমাদের আজকের অতিথি মোস্তাফিজুর রহমান একজন মিনিয়েচার শিল্পী, ভাস্কর এবং গবেষণাধর্মী সৃষ্টিশীল মানুষ, যিনি নিজের এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে শিল্পের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। ধ্বংসপ্রাপ্ত জৈন্তা রাজবাড়িকে প্রথমে রং তুলিতে ধারণ করলেও পরবর্তীতে আরও প্রামাণ্য রূপ দেওয়ার তাগিদে তিনি মিনিয়েচার নির্মাণে হাত দেন। 2019 সালে বাঁশ দিয়ে তৈরি জৈন্তা রাজবাড়ির মিনিয়েচার তাকে পরিচিতি এনে দেয়। করোনাকালে ঘরবন্দি সময়কে কাজে লাগিয়ে তিনি নানা ঐতিহ্যবাহী স্থাপনার ক্ষুদ্রাকৃতি ভাস্কর্য তৈরি করেন। সিলেটের প্রতীক কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, ব্যাটন বাড়ি সহ বহু স্থাপনার মিনিয়েচার দেশ বিদেশে সমাদৃত হয়। চিত্রকলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কয়েক বছর শিক্ষকতা করলেও পরে তিনি পুরোপুরি শিল্প সাধনায় মনোনিবেশ করেন। পাশাপাশি তথ্যচিত্র নির্মাণের মাধ্যমেও তিনি সিলেটের ইতিহাস ও প্রকৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছেন। তার নির্মিত রিভার অ্যান্ড লাইফ লালাখাল গত বছর ম্যাক্স স্যার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং এবছর গোল্ডেন FEMI ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। দর্শক, আবারও ফিরে যাচ্ছি অতিথির কাছে। স্যার, আপনার কাজগুলো সম্পর্কে ধীরে ধীরে জানবো, কিন্তু যেহেতু শৈশবের গল্প জি, জি। ছিলাম, একটু স্কুলের কথা শুনতে চাই। পড়াশোনায় কেমন ছিলেন? এবং আপনি তো খুব শান্ত, কিন্তু জি। তার পাশাপাশি খেলাধুলা বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে তখন যুক্ত ছিলেন কিনা? খেলাধুলা মোটামুটি, খুব বেশি না, আবার সুযোগ পেলে খেলেছি আর কি। যদি সাথের কাউকে পেলাম তখন তাদের সাথে খেলেছি, কিন্তু ওই খেলাধুলার জন্য সারাদিন বা এরকম থাকতাম না বেশ। আচ্ছা। আমি যখন ছবি টবি আঁকতাম ছোটবেলা বা ইয়ে করতাম, তখন আমার বাবা এটা লক্ষ্য করলেন যে আমি ছবি টবি আঁকার দিকে বা এগুলো পছন্দ করি। তখন তিনি ভাবতেন যে তাকে আর্ট স্কুল বা এরকম কোনো প্রতিষ্ঠানে দিলে হয়তো ভালো করবে। তাহলে কি বাবা এটা সাপোর্ট করছিল? জি জি, এটা কোনো বাবার আপত্তি ছিল না ছবি টবি আঁকার ব্যাপারে। কিন্তু আসলে ছবি আঁকার প্রতিষ্ঠান তো আমাদের মফস্বলে ছিল না। জি। আর শহর তখন যোগাযোগ ব্যবস্থা আমাদের হাওড় অঞ্চল থেকে অনেকটা কঠিন, তো সেটাও সম্ভব হয়নি। তো সেজন্য আমি আস্তে আস্তে যখন ক্লাস 6-7 পড়ি, তারপরে আর খুব একটা আগ্রহ পাইনি ছবি আঁকার আর কি। আচ্ছা। তখন আস্তে আস্তে এটা কমে যায়, ছবি আঁকার যেটা
প্রবণতা, আঁকতাম মাঝে মধ্যে, কিন্তু অতটা বেশি না আর কি। তখন সেই সাথে আবার আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন এই যে ইলেকট্রনিক বা এই জিনিসগুলো আমার প্রথম এগুলো কাজ, ইলেকট্রনিক্সের যে কাজ ওগুলো করার ইচ্ছে হলো আর কি। আচ্ছা। তখন ওই যে খেলনার গাড়ি আছে, তখন ওই খেলনার গাড়িগুলো থেকে মোটর খুলে আমি এই টেবিল ফ্যান বানাতাম আর কি, রিচার্জেবল টেবিল ফ্যান এবং টেবিল লাইট। আচ্ছা। এই প্রজেক্টগুলো আমি তৈরি করতাম এবং আরো বিভিন্ন প্রজেক্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম। এইসব নিয়ে আমার এই 6-7 এই ক্লাসগুলো, 8 পর্যন্ত এই কাজগুলো আমি করেছি আর কি। আচ্ছা। একবার আমি ওই যে চুল কাটার যে মেশিন আছে না, ওই রকম একটা মেশিন তৈরি করার চেষ্টা করি। কিছুটা সফলও হই, কিন্তু পরে আর আসলে প্রযুক্তিগত বা যন্ত্রাংশের অভাবে আর সেটা আর আগায় নেই আর কি। আচ্ছা। তারপর একবার আমি ড্রোন উড়ানোর চেষ্টা করি আর কি। বাহ। সেই আচ্ছা। মোটরে ফ্যান লাগাই, তারপর ব্যাটারি লাগিয়ে, তারপর সেটাও হয় নাই। আচ্ছা। তো এইভাবে ক্লাস 8 পর্যন্ত আমি এই প্রচেষ্টাগুলো করেছি আর কি। খুবই ছোট সময়ে আপনি এই কাজগুলো করছেন স্যার। ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে বা এই ধরনের কাজের ক্ষেত্রে যেটা হয়, মাঝে মাঝে ইলেকট্রিক শক খাওয়ার একটা ভয় থাকে। ছোটবেলায় তো এত সাবধান থাকাও যায় না, জি, জি। কখনো এই ধরনের অভিজ্ঞতা আছে? তখন আমাদের তো ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তাহলে আমি শুধু ব্যাটারির সাহায্যে ব্যাটারির মানে সাহায্যে। খেলনার যে ব্যাটারিগুলো থাকতো জি জি সেগুলো ওই দিয়ে যে কাজ করতেন। বাজারে যে তখন যে লাইটের যে ব্যাটারি আছে, ওই বুঝতে পেরেছি। ব্যাটারিগুলো দিয়ে আমি কাজ করতাম আর আচ্ছা। কি। এই যে বিফল হতে হতে সফলতার আলো কখন দেখলেন? আর তখন আর এমনকি এসএসসি কলেজ পর্যন্ত এই কাজগুলো আর কমে যায় আস্তে আস্তে। আচ্ছা, পড়াশোনার চাপ বেড়ে গেল। হ্যাঁ, পড়াশোনার ক্লাস 9-10 তখন আর পড়াশোনার চাপ বেড়ে গেল, আর এই কাজগুলো থেমে যায় আমার একদম। আচ্ছা। তারপরে কলেজ পার হয়ে আবার একটু একটু করে এই কাজগুলো আবার শুরু করি আমি। আচ্ছা। আপনার এই যে ইলেকট্রনিক জিনিসের প্রতি একটা আকর্ষণ ছোটবেলায় ছিল, আপনি বলছিলেন একদম ক্লাস 5-6-এ পড়ার সময়। পরবর্তী থেকে সেই আকর্ষণের কারণে চিন্তা করলেন যে ইলেকট্রনিক বিষয়ে কোর্স করবেন। হ্যাঁ, সেটা আমি আমি যখন এসএসসি পরীক্ষা দিই, দেওয়ার পরে আমি ওই যে তখন মোবাইলের যে ইঞ্জিনিয়ারিং ওইটা নতুন আসে আর কি। আচ্ছা। তখন এই যে করিমুল্লাহ মার্কেট, আমাদের বন্দর বাজার, ওইখানে আমি মোবাইল ইঞ্জিনিয়ারিং এর 3 মাসের একটি বেসিক কোর্স করি। আচ্ছা। তো তারপরে আসলে ওই মোবাইলের যে বাজার, ওইটা আমি দেখলাম যে ওইটা স্বচ্ছতা নেই। মোবাইল ইঞ্জিনিয়ারিং এবং ওই মোবাইলের ব্যবসা, ওইটার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। ওখানে স্বচ্ছতার সমস্যা আছে, তো সেদিক দিয়ে আমি আর আগাইনি। আচ্ছা। তো আবার এই কলেজে ভর্তি হওয়ার পরে আমার রেজাল্ট খারাপ হয়। আচ্ছা। তখন আবার আমি যুব উন্নয়ন, ওখানে একটা কম্পিউটারের প্রশিক্ষণ নেই, বেসিক। তো ওখানে যুব উন্নয়নের ওখানে আর বিভিন্ন প্রশিক্ষক আছেন, আপনার এই যে ইলেকট্রনিক্সের প্রশিক্ষক রয়েছেন, তো ওনাদের সাথেও আমার পরিচয় হয় এবং ওনাদের যে পার্সোনাল যে স্টুডিও আছে ইলেকট্রনিক্সের, জি। ওইখানে আমি নিয়মিত যাতায়াত করি এবং এই ইলেকট্রনিক্সের বিষয়ে জানার চেষ্টা করি আর কি। কিন্তু ওখানে আর বেশি দিন আমি ওইটাও করি নাই। আচ্ছা। আর তারপরে আবার বাসায় দীর্ঘদিন একটা ডিপ্রেশনের মধ্যে থাকি আর কি। তারপরে 2014 সালে আবার আমি শহরে আসি আর কি। আচ্ছা। ওখানে আমার বোনেরা ওখানে কলেজে ভর্তি হয় সিলেট শহরে। আচ্ছা। আচ্ছা। তো তাদেরকে নিয়ে আমি শহরে একটা বাসা নিয়ে চলে আসি আর কি 2014 সালে। আচ্ছা। তো আমার বোনেরা কলেজে পড়ে আর আমি বাসায় বসে আবার চিন্তা করি যে কি করা যায়। কতজন বোন? আমার 5 বোন। 5 বোন। জি আচ্ছা। জি। তখন ওই সময় আমার 2 বোনের অলরেডি বিয়ে হয়ে গেছে আর কি, যখন শহরে আসি। আচ্ছা। আর 3 বোনকে নিয়ে আমি এই শহরে থাকি। আচ্ছা। আচ্ছা। তখন আমি এই বাসায় বসে বসে চিন্তা করতে লাগলাম যে এখন কি করা যায়। ওই তখন আর কি আবার ওই ছোটবেলার যেটা ছবি আঁকার, সেটা আবার মাথায় আসে এবং আমি ওই স্টেশনারি থেকে একটা রং পেন্সিল
আর খাতা নিয়ে আসে। হুম হুম। তো এই প্রথম আমি যে স্কেচটা করি সেটা ছিল সুচিত্রা সেন। ওই সময় আচ্ছা। সুচিত্রা সেন মারা যান বোধহয়। আচ্ছা আচ্ছা। তো ওই ওই ছবিটা আমি আঁকি সুচিত্রা সেনের, এবং ফেসবুকও তখন চলে আসে এটা। এটা কত সালের কথা বলছেন? 14 সাল 2000। 2014, জি। আচ্ছা। তো ওই সময়টা আপলোড দিই আমি ফেসবুকে, এবং এই সবাই জেনে যায় যে আচ্ছা। আমি ছবি আঁকি। হুম হুম হুম। তো এটা উৎসাহ পাই। তখন আবার শিল্পকলায় আমি খোঁজ নিই যে এখানে আর্ট আছে কিনা। আচ্ছা আচ্ছা। তখন দেখলাম যে ওখানে বড়দের শিল্পকলায় বড়দের কোর্স আর্টের আছে। হুম হুম। তখন আমি 2015 সালের জানুয়ারিতে শিল্পকলায় অ্যাডমিশন নিই। আচ্ছা। তো অ্যাডমিশন নেওয়ার পরে আমি এসে শিল্পকলায় দুইজন প্রশিক্ষক পাই, খুবই আন্তরিক। হুম হুম। চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত আচ্ছা আচ্ছা। স্যার বর্তমানে বেছে নেই, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আচ্ছা। আর আরেকজন বয়সে তরুণ প্রশিক্ষক হুম হুম হুম। ইসমাইল গনি হিমন ভাই, আচ্ছা। উনি আমার ব্যাপারে খুবই আন্তরিক ছিলেন। হুম হুম হুম। তো স্যারেরা আমাকে গাইড করেছেন, এবং অরবিন্দ স্যার ওনার স্কুলে আমাকে শিক্ষকতার জন্য নিয়োগ দেন। এবং বাহ বাহ, দারুণ ব্যাপার। সেটা কি চিত্রাঙ্কনের শিক্ষক? জি, চিত্রাঙ্কনের আচ্ছা, শিক্ষক। আপনার ব্যাপারে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম এতক্ষণ, যে আপনার যখন যেটা ইচ্ছা করছে বা নতুন নতুন বিষয়ের দিকে আপনার একটা ভালো লাগা সবসময় তৈরি হচ্ছে এবং সেটা শিখে নিচ্ছেন, জি। একটা জ্ঞান থাকুক এই বিষয়গুলোতে, সেটা আপনি চাচ্ছেন। আমরা যতদূর আপনাকে জেনেছি যে লেখালেখির প্রতিও আপনার একটা আগ্রহ ছিল, সেটা কখন তৈরি হলো? লেখালেখির বিষয়টা প্রথম এসএসসির আগে পরে আচ্ছা। এইরকম একটা সময়। হুম হুম হুম। এসএসসির তখন কিছু কিছু আমাদের বাসায় দু একটা বই যখন আমি পড়েছি, হুম হুম। তখন এই আমার অথবা লিখতে ইচ্ছা করেছে। ক্লাস 9-10-এ কিছু সাহিত্য তো আছেই, হুম হুম তো ওইগুলা পড়ে আমার বাংলা সাবজেক্টটা যখন পড়ি আমি, হুম। তখন কিছু আমার এই লেখালেখির চিন্তাটা মাথায় আসে, এবং তখন থেকে আমি ছড়া লেখার চেষ্টা করতাম। ছড়া, আচ্ছা জি জি, কিন্তু তখন পারতাম না। আচ্ছা। আচ্ছা। মানে ছড়া কি লিখবো মাথায় আসে না। হুম হুম হুম। কিন্তু যা সম্ভব এসএসসির পরে আমি দুই একটা ছড়া হুম হুম। পত্রিকায় দিতে পেরেছিলাম আর কি। আচ্ছা। একটা দুটো, বেশি না। এমনিতে ছোট গল্প লেখার চেষ্টা করতাম, কিন্তু আমার যেহেতু উচ্চশিক্ষা নেই, বানান টানান এগুলো ভালো না, হুম হুম হুম। তো সেদিক দিয়ে আমি একটু এগুলো প্রচার বিমুখতা কিছু ছিল আর কি। আচ্ছা। খুব একটা কারোর সামনে এগুলো নিয়ে যেতাম না, কারণ ঝাড়ি খাবো, বানান পারে না এগুলো লিখে এইসব। তখন এই আর কি অল্প স্বল্প লেখালেখি, তো সেটা 2014-15 সাল পর্যন্ত। আচ্ছা। আপনার সেই শিল্প চর্চার গল্পগুলোই আমরা আরো বিস্তারিতভাবে শুনতে চাই। আপনি শাহ আলম ফাইন আর্ট গ্যালারি, জি। সেখানে চিত্রকলা বিষয়ে কোর্স করেছেন, সেটি কত সালে এবং কিভাবে আসলে যুক্ত হওয়া? এই প্রথম যে শিল্পকলায় আমি ভর্তি হই, ওখানেই তো অরবিন্দ স্যার এবং এই যে হিমন ভাই, তখন ওই যে হিমন ভাই শাহ আলম গ্যালারি অফ ফাইন আর্টস সেটার দায়িত্বে। তো উনি শাহ আলম ছিলেন সিলেটের একজন উদীয়মান চিত্রশিল্পী। তো উনি মারা যাওয়ার পর উনার নামে একটা গ্যালারি করা হয়। আচ্ছা। সেই গ্যালারি হিমন ভাই দায়িত্বে। তো ওই ওনার মাধ্যমে আমি শাহ আলম গ্যালারি ফাইন আর্টসের সার্টিফিকেট কোর্স, 2 বছরের একটা সার্টিফিকেট কোর্স করি। তো সেটা কমপ্লিট করার পরে আবার 2022 সালে আবার তখন সিলেট আর্টস কলেজ করা হয় প্রথম 2022 সালে। তো তখন সিলেট আর্টস কলেজেও আমি আর্টের উপর 1 বছরের সার্টিফিকেট কোর্স করি আর বাহ। কি। এবং এর মধ্যে আপনি বলছিলেন যে একটি স্কুলে আপনি শিক্ষকতাও করছিলেন। জি জি। তো সেই শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই। পিতামাতা শিক্ষক ছিলেন, তার একটা অনুপ্রেরণা নিশ্চয়ই আপনার মধ্যে জি ছিল। জি। আসলে আমি অন্য কিছু, অনেকেই বলেছে আমাকে যে ব্যবসা করতে অথবা বিদেশে চলে যেতে, বা আমি যদি চাইতাম অনেকেই আমার জন্য অনেক ব্যবসার সুযোগ করে দিতেন, কিন্তু আচ্ছা। আসলে মা বাবা শিক্ষক ছিলেন আর আমি লেখাপড়াও করিনি। হুম হুম হুম। তো সেই কষ্টটা আমার আসলে সব সময় বয়ে বেড়াতে হয়েছে, এবং আমি মনে মনে এটা আশা ছেড়ে দেইনি যে
আমি ভালো একটা কিছু করব। হুম হুম হুম। সেই আশাটা সবসময় আমার ভেতরে ছিল এবং এই কারণেই আমি এই শিক্ষকতার সুযোগ পেয়ে এটা হাতছাড়া করিনি। স্যার যখন বললেন যে আমার স্কুলে তুমি নিয়োগ হও, তখন আমি ওখানে গিয়ে নিয়োগ হলাম আর কি। আচ্ছা, ছোটবেলা থেকে আপনি একটু শান্ত, ভাবুক এবং একই সাথে নিজের মধ্যে বাঁচতে পছন্দ করেন এমন মানুষ। আপনি যখন শিশুদের প্রশিক্ষণ দিতে গেলেন, আপনার সেই সময়ের শৈশব এবং ওদের যে শেখার যে ধরনটা, দুটোর মধ্যে একটা পার্থক্য তো নিশ্চয়ই লক্ষ্য করলেন। কেমন ছিল সেটা শুনি শিক্ষকের জায়গা থেকে। বাচ্চাদেরকে তখন বাচ্চাদেরকে শেখাতে গিয়ে আমি বিভিন্ন ধরনের বাচ্চাদের তাদের যে শেখার আগ্রহ এবং এক একজনের এক এক ধরনের বৈশিষ্ট্য, হুম হুম। সেগুলো আমি দেখে অনেক বাচ্চারা দেখলাম তাদের মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আছে বাচ্চাদের। হুম হুম হুম। তখন ওই যে শিশু শিক্ষা, শিশু সাইকোলজি, এই বিষয়গুলো আমি একটু রপ্ত করি। বাহ। তাই ওই 5 বছর বাচ্চাদের সাথে কাটিয়ে আমি এই বাচ্চাদের সাইকোলজির সাথে অনেকটাই পরিচিত হই। সেটা আমাকে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করার সুযোগ দেয়। আচ্ছা। এবং যে বিষয়গুলো আপনি বলছিলেন যে আপনার ছেলেবেলায় আসলে সেভাবে রং তুলি এগুলো আপনি হাতের কাছে পাননি, কিন্তু এই শিশুদের হাতের নাগালে সবকিছু আছে, তো তাদের উৎসাহের জায়গাটা আপনার চোখে কিরকম? বাচ্চারা সাধারণত শহরের যে বাচ্চারা, ওদের শহরের প্রায় অনেকগুলো আর্ট স্কুল রয়েছে আর কি। তো বাচ্চারা যাদের বাচ্চারা আর্ট স্কুলে পড়ে আর কি, ওদের সুযোগ রয়েছে যে আর্ট সবসময় চর্চা করার, এবং তারা চাওয়ার আগেই সবগুলো পেয়ে যাচ্ছে আর কি আর্টের বিষয়। তো সেটা সবার মধ্যে আসলে ওই চ্যালেঞ্জটা আসে না। সেটা হাই স্কুল পর্যায় পর্যন্ত আর্টের চর্চা থাকে, কিন্তু হাই স্কুলের পরে অনেকেই এটা কন্টিনিউ আর করে না। আচ্ছা। ভার্সিটি, কলেজ ভার্সিটি এবং বিভিন্ন পেশাদারিত্ব হওয়ার পরে আর্ট আর কেউ এটা করে না। আচ্ছা, আপনি জীবনের যে সময়ের গল্প করছেন, ঠিক এই সময়টাই আপনি এমন একটা সিদ্ধান্ত নেন যেটা আসলে আপনার জীবনের চিত্রপট, আপনার জীবনের ক্যানভাস যেটাই বলি না কেন আর্টের ভাষা দিয়ে, সেটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আপনি শিক্ষকতা ছেড়ে দিয়ে পুরোপুরি মিনিয়েচারে মনোযোগ দিলেন। জি, একদম শুরুটা কেমন ছিল তাহলে? আমি ছোটবেলায় যখন আমি হাই স্কুলে পড়ি, তখন আমার বাবার কাছে একটা বই ছিল। সেই বইটা ছিল জৈন্তাপুরের ইতিহাস নিয়ে। আচ্ছা। তো সেই বইয়ে আমি জৈন্তাপুরের যে ইতিহাস, সেটা আমি পড়ি এবং সেটা আমাকে খুবই ভাবায়, এবং আমার নিজের এলাকার ইতিহাস ঐতিহ্য। তখন এটা মানে আমার মনের মধ্যে থেকে যায় যে আমি কখনো সুযোগ যদি পাই, আমি আমার এলাকার ইতিহাসটাকে আমি তুলে ধরার চেষ্টা করব, সেটা যে কোনো মাধ্যমে আর কি। তো যখন আমি ছবি আঁকা শুরু করলাম, তখন সেই আবার ওই আমার তখন আগের কথাটা মনে পড়লো। আচ্ছা। যে এখন যেহেতু আমি ছবি আঁকছি, তাহলে আমি আমার ওই এলাকার ইতিহাস ঐতিহ্যের যে স্থাপনা আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, ওইগুলো আমি তুলে ধরা উচিত। আচ্ছা। তখন এই যে আমি জৈন্তাপুরের রাজবাড়ি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, জাফলং, লালাখাল এবং আরো যে স্থাপনা আছে, ওগুলা পেইন্টিং করে ফেসবুকে আপলোড দেই এবং সেগুলো বেশ প্রশংসিত হয়। দারুণ। এটা আর কি মোটামুটি আমি বেশ উৎসাহিত হই। তারপরে একটা সময় পেইন্টিং করতে করতে ভাবলাম যে না, এটাকে আরো দৃশ্যমান করতে হবে। তখন মাথায় আসে যে এটা মিনিয়েচার করার। বাহ। তখন কিন্তু তখন এটাকে মিনিয়েচার যে বলে সেটা আমি জানতাম না। মানে ছোট আকারে তৈরি করা, এটা মিনিয়েচার এই নামে আমি জানতাম না। তখন এটাকে রেপ্লিকা বলা হতো। আমরা তখন এটাকে রেপ্লিকা বলতাম। তখন ওই রেপ্লিকা হিসাবে আমি জৈন্তাপুরের রাজবাড়িটি আমি তৈরি করি। আচ্ছা। তো ওই রাজবাড়িটা তখন তৈরি করার পর বোর্ড দিয়ে ফেসবুকে আপলোড দিই। তখন এটা মোটামুটি এলাকায় ভাইরাল হয় যে এটা বেশ জীবন্ত হয়ে উঠেছে। তো রাজবাড়িটা ছিল বর্তমানে একটু ভাঙাচোরা হয়ে গেছে, অনেক অংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আমি যখন এটা বানাই, তখন এটা
ওই পুরনো যে আদলটা আছে ওইটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আচ্ছা। তখন এটা মোটামুটি নতুনের মতো দেখা যাচ্ছিল যে একটা সুন্দর রাজবাড়ি। আচ্ছা। তখন এটা আসলে বেশ ভাইরাল হয় এবং আমি খুবই প্রশংসিত হই। দারুণ দারুণ। তখন এইটা বানালাম। তারপরে স্মৃতিসৌধ, আমাদের যে স্মৃতিসৌধ আছে সেই স্মৃতিসৌধটি আমি রেপ্লিকা হিসেবে বানাই আর কি। তো এই তো 2019 সালে এই দুটো কাজই মিনিয়েচার হিসাবে আচ্ছা। তৈরি করা আর কি। তো তারপরে আর 1-2 বছর কাজ হয় নাই আচ্ছা। মিনিয়েচার। তখন 2020 সালে যখন করোনা চলে আসলো, তখন তো সবকিছু বন্ধ, আমি আর স্কুলে শিক্ষকতায় নেই। তখন বাসায় বসে বসে এই যে বাঁশ শিল্প, বাঁশ শিল্পের ওই যে ইউটিউবে দেখলাম যে আমাদের যে ভারতে যে ত্রিপুরা আছে ওখানে বাঁশ শিল্প বেশ চলছে আর কি। তখন এই বাঁশ শিল্প নিয়ে কাজ করার আমার ইচ্ছে হলো। আচ্ছা। তখন ওই করোনার সময় আমরা গ্রামে চলে যাই। তখন গ্রামে তো বাঁশের অভাব নেই, তো আমাদের বাড়িতেই বাঁশ আছে। বাঁশ কেটে কেটে আমি বাঁশের বোতল, বাঁশের গ্লাস এগুলো বানাতে শুরু করি। বাহ। তখন আমার এই যে আর ঢাকার একজন ভাই এবং রাজশাহী থেকে আরেকজন, রাজশাহী ভার্সিটির একজন অধ্যাপক, উনি আমাকে বললেন যে পার্সেল করতে। ওই তখন আমি বাঁশের একটা শপিস পার্সেল করি, উনি আমার কাছ থেকে কিনে নেন। আচ্ছা। ঢাকায় আমি কয়েকটি পাঠাই। তো এলাকায় কিন্তু আবার এগুলা সেল টেল হয়নি, বা আমি তখনও তো মনে হয় আপনি বাণিজ্যিক হারে তৈরিও করছেন না, একদম নিজের শখ থেকে শখ করছেন। থেকে, ওই শখ থেকেই যখন তৈরি করে প্রথম আপলোড দেই তখনই সেল হয়ে যায়। বাহ বাহ। মোটামুটি আমি উৎসাহ পাই। তখন বাস নিয়ে প্রায় 2020-21 সাল আমি বাস নিয়েই কাজ করি। কিন্তু গ্রাম থেকে এগুলো ইয়ে করা, মার্কেটিং করা একটু কষ্টসাধ্য হয়। আচ্ছা। এবং গ্রামে বিভিন্ন যন্ত্রাংশ ওখানে কারখানা করা বা কিছু সীমাবদ্ধতা আমার ছিল, বা বাস রক্ষণাবেক্ষণ, এটা আমি আর বেশি দিন করি নাই। আচ্ছা। তারপরে আমরা পরপর আপনার দুটি শিল্প মাধ্যমের সাথে সংযুক্তি জানলাম, সেটা হচ্ছে আপনি চিত্রাঙ্কনের পর মিনিয়েচার, মিনিয়েচারের পরে আপনি বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের শোপিস বা বিভিন্ন গ্লাস গ্লাস বানাচ্ছেন। চিত্রাঙ্কনের সাথে কিছুটা সামঞ্জস্য থাকলেও জিওমেট্রিক জায়গা থেকে কিন্তু মিনিয়েচার তৈরি করতে জিওমেট্রিক সেন্সটা দরকার হয়। জি। এই যে টেকনিক্যাল জায়গাটা আপনি শিখলেন কিভাবে? মিনিয়েচার তৈরি করতে প্রথমেই মাপ যুগের যে বিষয়টা, মেজার, এটা আমি ছাত্রাবস্থায় জ্যামিতিতে ভালো ছিলাম। আচ্ছা। মানে আমি দেখা গেছে গণিতে হয়তো ভুল করেছি, কিন্তু আমি যখন জ্যামিতি করতাম তখন আমার ভুল হতো না। বাহ। তো ওইটাই আমার মিনিয়েচারে কাজে লেগেছে আর কি। বা গণিতে আমি সবসময় ভালো মার্কস পেয়েছি। দারুণ। হয়তো বাংলায় ফেল করেছি, ধর্মশিক্ষায় ফেল করেছি, কিন্তু গণিতে আমি সবসময় ভালো মার্কস পেতাম, 50-60 এরকম মার্কস পেয়েছি। আচ্ছা। তো ওইটা জ্যামিতি যে ভালো পারতাম ওইটা আমার মিনিয়েচারে কাজে লেগেছে আর কি। দারুণ। এটা বেশ মজা পেয়েছি যে এটা তো মাপযুগ ছাড়া আর কিছু নেই। আচ্ছা। তো এইটা আর কি, সেই জন্য এটাতেই পড়ে থাকা। আচ্ছা। জি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক খারাপ দিক যেমন আছে, তেমনি তো অনেক ভালো দিকও আছে। যেমন শিল্পীদের শিল্প প্রকাশের একটি জায়গা সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে আসলে এই মাধ্যমটার কতটা প্রভাব রয়েছে বলে আপনি মনে করছেন? অনেক। ফেসবুক আমাকে অনেক সাহায্য করেছে যে আমি নিজেকে জানাতে, নিজের মূল্যায়নটা ফেসবুকের মাধ্যমে করতে পেরেছি আর কি। বা অন্যের মন্তব্য, উৎসাহ, এটা ফেসবুক আমাকে হেল্প করেছে। যদিও এটা বিভিন্ন দিক, খারাপ দিক আছে, কিন্তু একটা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে পজিটিভলি ব্যবহার করা যায় সেটা আমি অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা আমি পজিটিভলি নিয়ে নিয়েছি আমার সাথে। দারুণ দারুণ। চমৎকার। এবং সেই যোগাযোগ মাধ্যমের হাত ধরেই প্রথম আপনার তৈরি শিল্প ঢাকাতে এলো, এবং তারপরে আসলে কিরকম সাড়া পেলেন? পরবর্তীতে কখন মনে হলো যে এটা নিয়ে আরো ভালোভাবে কাজ করবেন? তখন এই যে বাঁশ দিয়ে যখন কাজ করি, কিছু কিছু তৈরি করি, স্যাম্পল ঢাকায় পাঠাই, তারপর আরো বিভিন্ন জায়গায় পাঠাই, বিদেশেও 2-1টা পাঠাই।
কিন্তু বাঁশের একটা সীমাবদ্ধতা আছে, এটা বাঁশ। হুম হুম তারপরে আবার যখন বাঁশ দিয়ে কাজ করছি ওই সময়টাতেই আমাকে একজন ভদ্র মহিলা বলেন যে একটা আলী আমজাদের ঘড়ি হুম হুম বাঁশ দিয়ে তৈরি করে দিতে হবে। তখন আমি একটা আলী আমজাদের ঘড়ি এবং কিন ব্রিজ সিলেটের এই দুটো একসাথে আমি তৈরি করি বাঁশ দিয়ে। তখন এটা ওনাকে আমি এক দুইটা তৈরি করে দিই। আচ্ছা আচ্ছা তারপরে আমি চিন্তা করলাম বাঁশ দিয়ে তৈরি করা এটা ফিনিশিং খুব একটা আসে না হুম 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 এবং সময় বেশি লাগে। সময় লাগছে না। কিন্তু আমি যদি আমার শিল্পকর্মটা সবার সাথে ইয়ে করতে চাই, শেয়ার করতে চাই এবং এটাকে নিয়ে বাণিজ্যিকভাবে চিন্তা করি, তাহলে আমাকে অন্য মাধ্যমে যেতে হবে। হুম 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 তখন আমি এই বাজার থেকে বোর্ড কিনে এনে আচ্ছা এই আলী আমজাদের ঘড়ি এবং কিন ব্রিজ আচ্ছা এগুলো একাধিক বানানো শুরু মানে করি। বাঁশ থেকে আপনি বোর্ডে শিফট করলেন। বোর্ডে শিফট করি। আচ্ছা, একটু বাঁশেই যদি থাকি, আপনি বাঁশের এই কর্মগুলো শিখলেন কিভাবে? এইটা প্রথমে আমি ইউটিউবে দেখেছি। আচ্ছা। ইউটিউবে দেখে নিজে নিজে ইয়ে দিয়ে কাটাকুটি করে আমি চেষ্টা করে তারপর দেখলাম যে পারছি আমি। হুম হুম কেউ সহযোগিতা করতো? না, তখন কেউ আমাকে সহযোগিতা- একদম একা করতেন? একদম একাই করি। যেহেতু সম্পূর্ণ বাঁশটা কাজ আপনি বলছিলেন যে করোনাকালীন সময় জি, জি। গ্রামে চলে যাওয়ার কারণে বাঁশটা অনেক বেশি পাওয়া যাচ্ছিল। পাওয়া যাচ্ছিল, আচ্ছা কিন্তু ওই যে বাঁশ রক্ষণাবেক্ষণ বেশ কঠিন, হুম 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 সেজন্য আমি বাঁশ থেকে বোর্ডে চলে আসি এবং আচ্ছা বাঁশ দিয়ে ফিনিশিংটা ভালো আসে না। আমাদের দেশে প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতা রয়েছে। হুম হুম তো ওই সময় আমি বোর্ডে চলে আসি। আচ্ছা। বোর্ড এবং আর অন্যান্য যে গুলো জিনিস আছে ওগুলাতে হুম 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 তখন আমি এই যে বোর্ড দিয়ে তৈরি শুরু করি আলী আমজাদের ঘড়ি এবং সিলেটের কিন ব্রিজ। কেমব্রিজ, হ্যাঁ। তো এটা তৈরি করার পর আমি আমার শহরে এগুলো নিয়ে এসে অনেককেই দেখাই এবং তখন দুই একটা সেলও হয়। হুম হুম এবার কি একটু বেশি পরিমাণে তৈরি হ্যাঁ, করলেন না? একটু বেশি পরিমাণে আচ্ছা। একাধিক এবং তৈরি করি। একটু যদি জানতে চাই যে আপনি এই বাঁশ থেকে বোর্ডে যে কাজ শুরু করলেন, বোর্ডে কাজ করতে শুরু করলেন, তো এর জন্য তো যন্ত্রপাতি বা কোনো ধরনের প্রশিক্ষণেরও প্রয়োজন হয়। জি জি। তো আপনি সেই সময়টা আসলে কিভাবে শুরুটা করলেন, বা সেই ধরনের যন্ত্রপাতি কি আপনার হাতের নাগালে ছিল? যন্ত্রপাতি শুধু কাটার আচ্ছা আর পেন্সিল, স্কেল আর কিছু এই যে সুপার গ্লু জাতীয় আঠা, আর কিছু না। এই জিনিসগুলো দিয়ে আমি শুরু করি আর আচ্ছা। বোর্ড বাজার থেকে বোর্ড কিনে এনে শুরু করি। এই তখন আর কিছু লাগতো না, এটা তো একদম আমি বসে বসে তৈরি করতাম। প্রথমে আলী আমজাদের ঘড়ি যখন বোর্ড দিয়ে তৈরি করি তখন এই যে ঘড়ির যে ডায়াল আছে মেশিন, সেটা আমি পেইন্টিং করে প্রথম এই যে ঘড়িটাকে জাস্ট পেইন্টিং করেছি, কিন্তু সেটা তো জীবন্ত না, ঘড়ি ঘুরছে না কাটা। তখন আবার না, এটা তো ওইভাবে রাখা যায় না, এটা মেশিন লাগাতে হবে। হুম 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 তখন আমি সিলেট শহর থেকে মেশিন কিনে আনি, কিনে এনে আমি ওইটাতে ফিট করি হুম হুম ঘড়ির মেশিন। এবং এই যে ঘড়ির ডায়ালটা, আচ্ছা। এটা আমি হাতে পেইন্টিং করে তারপর মেশিন ফিট করে হুম হুম তৈরি করি। যে আলী আমজাদের ঘড়িতে দুটো মেশিন, দুদিকে দুটো মেশিন থাকে, আচ্ছা তো আমিও দুটো মেশিন ফিট করি এবং তখন এটা আসলে অনেকের কাছেই ভালো লাগে এবং তখন অর্ডার আসা আসলে শুরু হয়। আচ্ছা স্যার, আপনার গল্পগুলো খুবই সহজভাবে আমরা শুনছি এবং দর্শকও আসলে খুব সহজভাবে নিচ্ছে, কিন্তু এই সহজ কাজগুলো কিন্তু সবসময় এত সহজ নয়। জি। এই যে ঘড়ি সেট করার কথা বলছিলেন, এটা কিন্তু আমি চাইলে আমি পারবো না, এটা সম্পর্কে একটা সম্যক জ্ঞান লাগবে। জি। সেটা আপনার কিভাবে হয়েছিল? সেটা ওই যে ছোটবেলার যেটা অভ্যাস সেটাই কাজে লেগেছে আর কি। আচ্ছা আচ্ছা ছোটবেলা যে এগুলো কারিগরি কাজ করেছি হুম, হুম, হুম। ওইগুলাই আবার মানে কাজে লেগেছে। আচ্ছা তো মেশিনটা ওই যে বোর্ড কেটে মেশিনটা ঢুকিয়ে তারপর একটা আঠা দিয়ে লাগিয়ে নেওয়া, হুম, এটা একটু আমি ঘাটাঘাটি করে এটা আচ্ছা। করি। এবং পরবর্তীতে আপনি যখন বলছিলেন যে একটু বেশি পরিমাণে বানাতে শুরু করলেন, তো সেই সময় আপনি বাণিজ্যিকভাবে বিক্রিও করতে শুরু করলেন। জি। এবং সেই বিক্রিটা আসলে কোন মাধ্যমে হতো? মানে আপনি কি অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিক্রিটা করতেন, নাকি আপনার কোনো ফিজিক্যাল শপ বা কোনো কিছু সেই সময় না, ছিল? প্রথমে পরিচিত জনদের মধ্যে আর কি। আচ্ছা প্রথমে যে সিলেট শহরের একজন স্থপতি আছেন, স্থপতি রাজন দাস, আচ্ছা
তো রাজনদাকে আমি প্রথম নিয়ে দেখাই আলী আমজাদের ঘড়িটা। তো দেখানোর পর উনি আমাকে বললেন যে ঠিক আছে, তুমি আমাকে কয়েকটা তৈরি করে দাও, সেটা আমি বিদেশে পাঠিয়ে দেব। তো তখন ওই আলী আমজাদের ঘড়ি আমি প্রায় 5-6টা ওনার কাছে নিয়ে আসি এবং আচ্ছা, উনি সেগুলো বিদেশে পাঠিয়ে দেন এবং বাহ। আমাকে তার মূল্যও পরিশোধ করেন। দারুণ দারুণ। এই যে জীবনে একদমই কোথাও এইভাবে শিখলাম না, শুধুমাত্র নিজের মেধা এবং সাধনা দিয়ে আপনার প্রোডাক্টগুলো দেশের বাইরে চলে যাচ্ছে, এই প্রাপ্তির আনন্দটা নিশ্চয় অনেক হয়েছিল। জি, জি। কেমন অবশ্যই। লেগেছিল একটু অনুভূতিটাই শুনি। খুবই ভালো লেগেছে এবং এই রাজনদা যখন বললেন যে এগুলো বিদেশে পাঠিয়ে দেব, তখন তো আসলে এরকম, এটা আসলে আমি কখনো স্বপ্নের মতো। ভাবিনি, হ্যাঁ, যে আমার তৈরি করা শিল্পকর্ম বিদেশে যাবে। এবং ওখানে আমি তারপর ওখানে ছবিও পেয়েছি, আচ্ছা। নিউ ইয়র্কের একটা গিফট সেন্টারে সেটা নিয়ে জি, পরিবেশন করি। চমৎকার। আপনি বোর্ডের কাজ শেষ করে একটা সময় এসে আপনার রুচির যে পরিবর্তনটা সেটা বারবার হচ্ছিল যে কিভাবে আরেকটু সফলভাবে জিনিসগুলো তৈরি করা যায়, এদিকে আপনার নজর ছিল। আপনি বালু, কাঠ, ইট এসব দিয়ে এরপরে কাজ শুরু করলেন। এটা কিভাবে চিন্তায় আসলো যে এখন আমার এইভাবে কাজ করা উচিত? এটা একটা মিনিয়েচারকে জীবন্ত করার জন্য হুম হুম হুম। আমি উপকরণ খুঁজতে থাকি। যেমন আমি যদি একটা ঘর তৈরি করি এবং সেটার উঠান দিতে যাই, সেটা পেন্টিং দিয়ে সম্ভব না। সেটা পেন্টিং দিলে এটা রিফ্লেক্ট করবে, আলো রিফ্লেক্ট করবে, কিন্তু উঠান তো এরকম থাকে না। হুম হুম হুম। তো সুতরাং আমি চিন্তা করলাম এখানে মাটি দিই। আচ্ছা, প্রথমে আঠা দিলাম, দিয়ে মাটি দিয়ে দিলাম, তখন সেটা আমার একদম জীবন্ত হয়ে উঠলো। আচ্ছা। তো এইরকম ভাবে মানে ঘেটে ঘুটে যেখানে যেটা প্রয়োজন, এটার কোনো লিমিটেশন নেই, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা। তো এরকম ভাবেই আমি মানে যখন যেটা প্রয়োজন সেটা লাগাচ্ছি। হুম হুম হুম। তখন এই নদী যখন তৈরি করছি, তো নদীর পার দিচ্ছি সিমেন্ট দিয়ে, তো সিমেন্টের উপর আবার ঘাস, কাঠের গুঁড়োগুলো বসিয়ে দিচ্ছি, তো সেটা ঘাসের মতো দেখাচ্ছি। তো এটা আসলে যেটা তো যে জিনিসটা আমি তৈরি করব ওইটাই বলে দেয় ওখানে কি আমি ব্যবহার করব আর কি। আচ্ছা, একদমই আপনার শিল্প এবং নন্দন তত্ত্ব দুটোকে কাজে লাগিয়ে জি। আপনি এই বিষয়গুলো জি। করছেন। স্যার, আমরা মিনিয়েচার বলতেই বুঝি যে ছোট একটা কিছু, কিন্তু আপনি যখন ইট ব্যবহার করছেন, সিমেন্ট ব্যবহার করছেন, তখন কি এটার মানে পরিমাপটা একটু বড় হয়ে যাচ্ছে? জি না, একই একদম রকম না। থাকছে? আমার যে যে সাইজে আমি তৈরি করতে চাই ওইটার মধ্যেই সম্ভব সেটা। আচ্ছা, ধরেন এক ফিট স্কোয়ার, 1 ফিটের মধ্যেই সবকিছু সম্ভব। এই দারুণ। জিনিসগুলো আপনি তো বলছেন যে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, জি। তো পরিবহনের ক্ষেত্রে সমস্যা হতো না এত ছোট জিনিসগুলোকে সাবধানে নিয়ে যাওয়া? না, এটা মানে পরিবহনের ক্ষেত্রে এই যে বক্স করে আমি একটু কষ্ট হয়, কিন্তু ওইটা ম্যানেজ করে নেই বক্সের মধ্যে। আর বিদেশে পাঠানোর ক্ষেত্রে সেটার আলাদা একটা গ্রুপ আছে, ওরা এই বিদেশে নিয়ে যায়। আচ্ছা। সেই ক্ষেত্রে প্যাকেজিংটা ওনারাই করেন, আমি ওনাদের কাছে দিয়ে দিই। একটি যেমন আপনি বলছিলেন যে আলী আমজাদের ঘড়ি বা কিনব্রিজের কথা, তো একটি এরকম ছোট মিনিয়েচার ঘড়ি বা কিনব্রিজ বানাতে আপনার কতদিন হ্যাঁ, সময় লাগতো? প্রথমে যখন আমি আলী আমজাদের ঘড়ি তৈরি করি, সেটা হয়তো 1 দিন বা আরো বেশি সময় লেগেছে, কিন্তু সেটা আস্তে আস্তে সময় আমার কমে এসেছে। তো এখন আমার আসলে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা বসলে হয়ে যায়, একটা মিনিয়েচার হয়ে যায়। কিন্তু এক একটা জিনিসের গঠনগত লুক যেহেতু আলাদা, যেমন রাজবাড়ি করতে যে সময়টা লাগবে, ঘড়ি তৈরি করতে এত সময় লাগবে না। তো রাজবাড়ি করতে কেমন সময় লেগেছিল? রাজবাড়ি করতে আমার প্রায় হয়তো বা 2 দিন সময় লেগেছিল। আচ্ছা, আচ্ছা, এইভাবে তৈরি করেছি। একদম দিনরাত সময় না, দিয়েছেন? এইভাবে কন্টিনিউ না, ধরেন সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, আচ্ছা। এইরকম ভাবে করেছি আর কি। সুস্মিতা, একটা জিনিসের প্রতি ভালোবাসা থাকলে কিন্তু সেই জিনিসটা অনেক সুন্দরভাবে বের হয়ে আসে, না? সেটাই, একদম নতুন কিছু শেখার যে তাগিদটা, সেটাও কিন্তু ওনার জীবনে ছিল, আমরা বারবার সবসময় দেখতে লক্ষ্য করা পাচ্ছি। যাচ্ছে। একটি মাধ্যমের মধ্যে আপনি নিজেকে আটকে রাখেননি, আপনি কাগজ কলম ছেড়ে একসময় বাঁশ, তারপরে ইট, বালু, সিমেন্ট, সকল ধরনের জিনিস নিয়ে আপনি কাজ করেছেন। তো এবারে একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত এই ধরনের কতগুলো মিনিয়েচার আপনি তৈরি করেছেন বা কি কি জিনিসের আদলে তৈরি করেছেন? মিনিয়েচার
সিলেট কেন্দ্রিক। বর্তমানে এখনো আমি সিলেট কেন্দ্রিক মিনিয়েচার তৈরি করছি। যে আলী আমজাদের ঘড়ি, কিনব্রিজ, এই যে বেঠন ঘর, তারপর যে লালাখালের যে নদী আছে সেই নদী, শ্রীমঙ্গলের যে চাকন্যা আচ্ছা। মিনি ভাস্কর্য, ওইটা আমি চক পেন্সিলে মাইক্রো আর্ট, যেটা মাইক্রো মিনিয়েচার, সেটা তৈরি করি। এবং এই চাকন্যাটি কিছুদিন আগে এই রঙের গাড়ি আয়োজিত মিনিয়েচার আর্ট এক্সিবিশনে মানে অ্যাওয়ার্ড পায় আর কি। তো এই সিলেট কেন্দ্রিকই এখনো আমি মিনিয়েচার তৈরি করছি এবং এটা আরো অনেক কিছু আইটেম প্রক্রিয়াধীন রয়েছে, যেগুলো এখনো আমার বাকি আছে আর কি। আস্তে আস্তে আমি এগোচ্ছি। আচ্ছা স্যার, যেটা হয় যে একটা মুহূর্তকে ধরে রাখার জন্য একটা ছবি হয়, জি, কিন্তু আপনি সেই ছবিটাকেও জীবন্ত করে তুলেছেন। আমরা একটু যদি দেখতে চাই, আমরা সেই জীবন্ত জিনিসগুলো দর্শককেও দেখাতে চাই, আমরাও দেখতে চাই। আপনি কি এনেছেন? জি অবশ্যই আমি নিয়ে এসেছি আচ্ছা। আপনাদেরকে দেখানোর জন্য জি, এবং জি। যাতে দর্শকরা দেখতে পায়। জি, সেই শিল্পগুলো আমরা একটু দেখি। জি, কিনব্রিজ যে না? এইটা হচ্ছে কিনব্রিজ। কিনব্রিজ এবং সাথে এখানে নদী আছে এবং চমৎকার। আলী আমজাদের ঘড়ি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে লাইটস এর ব্যবহার জি, মনে হয় আছে এখানে না? এটা লাইট, এই যে এখানে লাইট আচ্ছা। জ্বলছে, বাহ, যেটা রাতের বেলায় খুবই ভালো হ্যাঁ। দেখায়। এখানে নৌকা, সুরমা নদীতে নৌকা আছে। স্যার এবারে একটু যদি সেই বিখ্যাত আলী আমজাদের ঘড়িটি আমরা দেখি। এটা হচ্ছে আলাদা করে আলী আমজাদের ঘড়ি। হুম হুম হুম। এখানে এই পাশে একটা ঘড়ি আছে যেটা সময় দেখাচ্ছে এবং এই পাশে আরেকটা ঘড়ি। এটা যদি ব্যাটারি চলে যায় তখন এটা কিন্তু চেঞ্জ করার অপশনটা বাহ, রয়েছে। বাহ, বাহ। তো আচ্ছা। এটা ঘড়ির দোকানে গেলে মেকানিক ব্যাটারিটা চেঞ্জ করে দিবে, আচ্ছা, তারপর আবার এটা চলবে। জি। দারুণ। জি, আমরা দর্শকদেরকে একটু দেখাতে চাই। চমৎকার। এবং এই যে শিল্পকর্মগুলো আপনি তৈরি করছেন, আপনার নিজের এলাকার প্রতি ভালোবাসা আসলে এর প্রতি তো একটা বিশেষ ভূমিকা রেখেইছে, আমরা দেখতে পাচ্ছি। সেই শ্রীমঙ্গলের চাকন্যা, এটি একটু দেখতে চাই। জি। জি, এইটা চক পেন্সিল কেটে করেছে। আচ্ছা, মানে চক যে পেন্সিল, চক পেন্সিল দিয়ে লেখা হয়। জি, চক পেন্সিল ইনগ্রেভিং করে আচ্ছা আচ্ছা, তৈরি করেছে। চমৎকার। হুম 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 হুম। এই যে চক পেন্সিলের ওপর কাজ করবেন, এই ভাবনাটি কিভাবে এলো? মানে স্কাল্পচার করার শখ ছিল। আচ্ছা, যখন ছবি টবি আঁকি তখন মানে আমার মনে আসতো যে স্কাল্পচার তো করলাম না, তাইলে এইটা কেন বাদ যাবে। বাহ, তখন আসলে মাটি দিয়ে এগুলা মাটি সামলানো মুশকিল। তখন এই আমি বাসায় চক ছিল, আচ্ছা। তখন এই চকটাকে মাধ্যম হিসেবে নিলাম আর কি। তখন এই যে ছোট কাটার দিয়ে কুচিয়ে কুচিয়ে এটা দারুণ তৈরি এবং করি। ইনোভেটিভ চিন্তা। আরো একটা দেখতে পাচ্ছি, এবং এটা হ্যাঁ, এটি সম্ভবত বাঁশের ওপর জি, করা। এইটা ওই যে যখন বাঁশের কাজ করতাম ফড়িং তখন পোকা না? এইটা করা। এটাও আমার একজন ভাই অর্ডার করেছিলেন, তো সেই জন্য আমি একাধিকটা করে নিয়েছিলাম। আচ্ছা, আর একটা আছে আমার কাছে। দারুণ দারুণ, অসাধারণ। স্যার আমরা যে কথাটি কিছুক্ষণ আগেও বলছিলাম যে আপনি আসলে কখনোই একটি মাধ্যমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেননি, এবং এখানে তাই দেখতে পাচ্ছি যে বাঁশ, চক, নানান রকম মাধ্যমে আপনি কাজ করেছেন। এবং শুধু এই ছবি না, আমরা জানি যে আপনি তথ্যচিত্রও নির্মাণ করেন। সেই বিষয়ে আগ্রহটা কখন তৈরি হলো, এবং এই বিষয়টি কি কোনো প্রশিক্ষণ বা কোনো কিছুর মাধ্যমে তৈরি হলো কিনা? চলচ্চিত্রের প্রথম আমার চিন্তা আসে প্রায় 2009-10 সালের দিকে। আর তখন আমি গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প আছে সেই গল্পগুলো আমার তখন পড়া হয়। কিন্তু ওই যে শরৎচন্দ্রের যে গল্প, ওগুলা পড়তে পড়তে আমার দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল। আচ্ছা, আপনারা তো জানেন শরৎচন্দ্রের গল্পগুলো কত জীবন্ত, একদম। মানে পড়ার সময় একদম চোখের সামনে দৃশ্যগুলো ভাসে। সব চরিত্রগুলো চলে আসে। তখন আমি চিন্তা করি যে এত সুন্দর গল্প, এটা দিয়ে তো চলচ্চিত্র হয়। তখন আমি জানতাম না যে কিছু কিছু চলচ্চিত্র হয়েছে শরৎচন্দ্রের। আচ্ছা, তো আমার মাথায় আসে যে এটা চলচ্চিত্র হইলে তো ভালো হয়, তাহলে আমি একদিন বড় হয়ে চলচ্চিত্র তৈরি করব। দারুণ দারুণ। এইভাবে স্বপ্নের শুরু আর কি। তখন তো ক্যামেরা, তখন 2009-10 সাল ডিজিটাল ক্যামেরা অ্যাভেলেবল না তখনও।
আর স্মার্টফোনও তখন অ্যাভেলেবল হয় নাই। একদম। তখন এই মোবাইলও আমার ছিল না, তখন আমার মামা, হুম, আমার ছোট মামা আমাকে একটি নোকিয়ার ভালো ব্র্যান্ডের একটা ফোন উপহার দেন। হুম, হুম, ওইটা মোটামুটি ওই সময়ের জন্য যথেষ্ট ছিল। বুঝতে পেরেছি। ওই মোবাইল দিয়েই আমি প্রথমে চর্চা শুরু করি, যে ফুটেজ নেওয়া, যে ভিডিও আর্ট যেটা আর কি। হুম, হুম, ওইটা প্র্যাকটিস করতে থাকি আমি। প্রথম হাকালুকি হাওয়ার, আচ্ছা। ওখানে যাই। হাকালুকি হাওয়ার এমনি বেড়াতে গিয়েছিলাম, তো ওই হাকালুকি হাওয়ারে গিয়ে ওখানে আমার সাথে দুটো মোবাইল ছিল। হুম, 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 তো একটা মোবাইল দিয়ে আমি মিউজিক ছাড়ি, আরেকটা দিয়ে শুট করি। আচ্ছা। তখন ওই ভিডিও আর মিউজিক একসাথে হয়ে যায়, তখন একটা মিউজিক ভিডিওর মতো আর কি। হুম, 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 যেহেতু এডিটিং এর সুযোগ নেই, সেহেতু ওই লোকেশনেই আমি মিউজিকটা ছাড়ি। আচ্ছা। তো এটা সুন্দর একটা ভিডিও হয়েছিল, আমি এখনো এটা ফেসবুকে আছে। হুম, 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 তো ওইভাবেই আস্তে আস্তে আমি চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখা শুরু করি। এবং হুম, হুম, যেহেতু এডিটিং এর একটা সীমাবদ্ধতা, সেহেতু আমি এই চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তখন আমি উপায় পাইনি যে কিভাবে একটা সফল চলচ্চিত্র বা নির্মাণ করা যায়। হুম, হুম, তো ওই সময় 2010 সালে ফটোগ্রাফির একটা কোর্স হয় পাঠশালার হুম, হুম, সিলেটে আর কি। আচ্ছা। এটা জিআর সুয়েল ভাই উনি আয়োজন করেছিলেন। হুম, হুম, তো সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রায় এক সপ্তাহ ব্যাপী পাঠশালার হয়। তখন আমি ফটোগ্রাফির হুম, বিভিন্ন বিষয়ে, ফ্রেমিং এবং কম্পোজিশনের বিভিন্ন বিষয়গুলো আমি জানতে পারি। হুম, হুম, তো সেটা আমাকে একটা সাপোর্ট দেয়। তারপরে চলচ্চিত্র নিয়ে মুভিয়ানা ফিল্ম সোসাইটি হুম, 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 2017 সাল, তখন এই যে সিলেটের স্থপতি রাজন দাস, আচ্ছা। উনি আয়োজন করেন চলচ্চিত্রের একটা প্রশিক্ষণ কর্মশালার। হুম, এখানে তখন এই বেলায়েত হোসেন মামুন ভাই, হুম, হুম, উনি সিলেটে গিয়েছিলেন এবং আমাদেরকে একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স আচ্ছা। তখন করি। আচ্ছা, আচ্ছা। তখন ওই কর্মশালায় ফিল্মের অনেক কিছু আমি আরো জানতে পারি। দারুণ, দারুণ। এই অভিজ্ঞতা নিয়েই কি রিভার অ্যান্ড লাইফ লালাখাল যে তথ্যচিত্রটা নির্মাণ করলেন জি, সেটা জি। নির্মাণ করলেন? এইভাবেই আমি চলচ্চিত্র যে শুধু একটা এই সিনেমা বলতে আমরা তখন বুঝতাম শুধু অ্যাকশন, ফাইটিং, নাচ, এইসব। কিন্তু চলচ্চিত্র যে আরো অনেক শক্তিশালী একটা মাধ্যম, অনেক কিছু বলানো যায় চলচ্চিত্র দিয়ে একদম। গভীরভাবে। তো সেইটা আমি আস্তে আস্তে বুঝতে পারি এবং আমিও সেটাকে অস্ত্র হিসাবে নেওয়ার আচ্ছা। চিন্তা করি যে এবং চলচ্চিত্র। এই চলচ্চিত্র দিয়ে যখন আপনি আন্তর্জাতিক সুখ্যাতি জি। অর্জন করলেন, সেই সময় আসলে নিজেকে মূল্যায়নটা কিভাবে করছিলেন? এই যে খ্যাতিটা, চলচ্চিত্র আমি তো চেষ্টা করেই যাচ্ছিলাম, কিন্তু চলচ্চিত্রের স্বীকৃতি, আমি যে একজন চলচ্চিত্র নির্মাতা, সেই স্বীকৃতিটা তখনও পাইনি। সেটা একটা হীনমন্যতা ছিল। আচ্ছা। যে অনেকেই বলতো এই লোক চলচ্চিত্র নিয়ে অনেক বছর যাবৎ ঘাটাঘাটি করতেছে, কিন্তু কিছুই তো হলো না। এমনকি কেউ কেউ আমাকে বলেছেও যে কবে কি হবে, তুমি তো দেখি শুধু ঘাটাঘাটি করো। তখন আমি বলতাম যে জানি না কবে হবে, তবে আমি করেই যাব। তখন আবার 2023 সাল ডক ল্যাবে এবং সিলেট আর্টস কলেজের আয়োজনে একটা প্রশিক্ষণ কর্মশালা হয়। এটা বেশ হাতে কলমে আর কি। ওইটা চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী, উনি লন্ডন প্রবাসী, উনি সিলেটে এসে এটা আয়োজন করেন। আচ্ছা। তো ওখানে হাতে কলমে এডিটিং এর যে বিষয়গুলা, ওইগুলা দেখানো হয় আর কি। তখন আমি আসলে তখন তো আগে ভিডিও জাস্ট ফুটেজ নিতাম, কিন্তু এখন আমি যে এডিটিং এর যে সাউন্ড কিভাবে সেটিং করতে হয় এটা শিখলাম আর কি। আচ্ছা। তো এরপরে আমি আরেকজন চলচ্চিত্র নির্মাতা যে রাকিবুল হাসান, উনি একদিন শেয়ার দেন ফেসবুকে একটা ফিল্ম ফ্রিওয়ে একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে প্রজেক্ট খুলে বিভিন্ন ফেস্টিভ্যালে সাবমিট করা যায়। আচ্ছা। মানে ওই ফিল্ম ফ্রিওয়েতে প্রজেক্ট খুললে আর আলাদাভাবে আপনার সাবমিট করতে হয় না, মানে ওখান থেকে অটো সাবমিট করা যায়। তো উনি যখন এটা শেয়ার দেন, তখন আমি ওই ওয়েবসাইটটা পাই এবং ওখানে প্রজেক্ট খুলি, আমার প্রোফাইল এবং প্রজেক্ট। আচ্ছা। তখন আমি একটা প্রজেক্ট তুলি যে আমাদের লালাখালের একটা
ওখানে আমি বেড়াতে গিয়েছিলাম লালাখালে এমনিতেই। তখন দেখলাম যে লালাখালে নদীতে কাজ করা হচ্ছে, শ্রমিকরা নদী থেকে খনিজ তুলছে, বালুক এবং কয়লার যে নুড়িগুলো। তখন ওইটা আমি ঘুরে ঘুরে দেখি এবং ফুটেজ নেই। হুম। ফুটেজ নিয়ে তারপরে বাসায় এসে মোবাইলের মধ্যেই আমি কাইন মাস্টার যে অ্যাপ্লিকেশন আছে সেটা দিয়ে আমি এডিট করি এবং ফিল্ম ফ্রিওয়েতে প্রজেক্ট করি আমার প্রোফাইল সহ। তখন আমি বিভিন্ন বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে সাবমিট করি এবং এভাবে প্রায় 6 মাস যাবৎ আমি সাবমিট করেই আসতেছিলাম। হুম। তো হঠাৎ করে একদিন ম্যাক্স স্যার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তারা আমাকে মেইল করলো যে আপনার ফিল্মটি আমরা ইয়ে করেছি, হুম, হুম, হুম। সিলেক্ট করেছি। বাহ। তখন আসলে ওই সময়টা আমার খুব খারাপ সময় ছিল ওই হুম, সময়। হুম, হুম, তো ওই সময় এরকম একটা সংবাদ সত্যি আমাকে খুবই সাপোর্ট দিয়েছে আর হুম, কি। হুম, হুম। চমৎকার। স্যার একটু যদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাই। ভবিষ্যৎ আমি মিনিয়েচারটাকে আরো একটু বড় করার চেষ্টা করছি এখন। আর চলচ্চিত্র আসলে এটাও থাকবে, হুম, হুম, হুম। মানে চলচ্চিত্রটাকে বাদ দিতে পারবো না এবং মিনিয়েচার কি আসলে যে- এটাই তো জীবনের সার্থকতা, একই সাথে নিজের জি, ভালো জি। লাগা সবগুলো কাজ চালিয়ে যাওয়া। আপনি তা করছেন এবং দারুণভাবে এগিয়ে যাচ্ছেন, এভাবেই এগিয়ে যাবেন। ভবিষ্যৎ নিয়ে আর কিছু বলার আছে? সৃষ্টিশীল কাজের মধ্যে থাকবো, দারুণ। যেটা মানুষের জন্য কল্যাণকর, মানুষের রুচিকে আরো প্রভাবিত করে, আচ্ছা, মানুষকে মুগ্ধ করে, দারুণ। সেই রকম কাজ করে যেতে চাই। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক দর্শক আপনাকে দেখছেন এবং তাদের মধ্যে যারা আপনার মতো সৃষ্টিশীল কাজের সঙ্গে থাকতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? সব সময় নিজের ভালো লাগা যেটা কল্যাণজনক সেটাকে মূল্যায়ন করবা, সবাই যাতে মূল্যায়ন করে সেই অনুরোধটুকু আমার রইল আর কি। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন আপনাদেরকে ধন্যবাদ। এবং আশা করছি আরো অনেক সৃষ্টিশীল কাজ আমরা আপনার থেকে পাবো। জি, ভালো থাকবেন। ভালো থাকবেন।